দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের ইতিহাসের ইউনিট 3-র বাহমনি সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তরটা কেন হলো তার ব্যাখ্যাও এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বাহমনি সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1347 খ্রিস্টাব্দে। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসন শাহ বাহমন জাফর খাঁ দাক্ষিণাত্যে স্বাধীন বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে জাফর খাঁ। এনাকে হাসান গাঙ্গু নামেও অভিহিত করা হয়। তিনি ছিলেন একজন তুর্কি সেনাপতি। সিংহাসন আরোহণ যখন করেছিলেন তখন নাম রেখেছিলেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম। 13, জাফর খাঁ সিংহাসনে বসে কোন উপাধি নিয়েছিলেন? আলাউদ্দিন বাহমন শাহ উপাধি নিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? আহসানাবাদ তাদের রাজধানী ছিল। বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠার পর হাসান বাহমন শাহ গুলবর্গাকে তার রাজধানী করেন এবং এর নতুন নাম দেন আহসানাবাদ। 5 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় প্রদেশগুলিকে কি বলা হতো? তরফ বলা হতো। বাহমনি সাম্রাজ্যের প্রশাসনিক সুবিধার জন্য সমগ্র রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয়েছিল, সেগুলিকে তরফ বলা হতো এবং সেই প্রদেশের শাসনকর্তাদের বলা হতো তরফদার। 6 নম্বর প্রশ্ন, মামুদ গাওয়ান কোন বাহমনি সুলতানের প্রধানমন্ত্রী বা উজির ছিলেন? উত্তর, তৃতীয় মোহাম্মদ শাহের। মামুদ গাওয়ান ছিলেন বাহমনি সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে যোগ্য বিখ্যাত প্রধানমন্ত্রী। তিনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের আমলে প্রধানমন্ত্রী বা ওয়াজির-ই-আজম হিসাবে দায়িত্ব পালন করেন। 7 নম্বর প্রশ্ন, বাহমনি স্থাপত্যের এক বিস্ময় গোল গম্বুজ অবস্থিত কোথায়? উত্তর, বিজাপুরে। বিজাপুরের সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধিসৌধ হল এই গোল গম্বুজ। এটি তার বিশাল গম্বুজ এবং অনন্য প্রতিধ্বনি সৃষ্টি ক্ষমতা সম্পন্ন গ্যালারির জন্য বিশ্ব বিখ্যাত। 8 নম্বর প্রশ্ন, মামুদ গাওয়ান বিদরের কোন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন? মাদ্রাসা। 1472 খ্রিস্টাব্দে রাজধানী বিদরে একটি বিশাল ও বিখ্যাত মাদ্রাসা বা মহাবিদ্যালয় নির্মাণ করেন, যেখানে পারস্য অন্যান্য দেশ থেকে বহু শিক্ষার্থী আসত। 9 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের ওয়াজির আজম বলতে কোন পদকে বোঝানো হতো? প্রধানমন্ত্রী পদকে বোঝানো হতো। তিনি সমগ্র শাসন ব্যবস্থা তদারকি করতেন। প্রধানমন্ত্রী হিসাবে সবথেকে গুরুত্বপূর্ণ ছিলেন কে? মামুদ গাওয়ান বাহমনি সাম্রাজ্যের। 10 নম্বর, বাহমনি সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? শেষ সুলতান ছিলেন কলিমুল্লাহ। তিনি বাহমনি সাম্রাজ্যের শেষে দুর্বল সুলতান একজন। তার মৃত্যুর পরেই বাহমনি সাম্রাজ্য সম্পূর্ণ ভেঙে যায় এবং 5টি স্বাধীন রাজ্যে পরিণত হয়। 11, মামুদ গাওয়ান বাহমনি রাজ্যকে কটি প্রদেশে বা তরফে বিভক্ত করেছিলেন? 8টি প্রদেশে বা তরফে বিভক্ত করেছিলেন। পূর্বে বাহমনি সাম্রাজ্য 4টি তরফে বিভক্ত ছিল, কিন্তু মামুদ গাওয়ান শাসনকার্যের সুবিধার জন্য এবং তরফদারদের ক্ষমতা হ্রাস করার উদ্দেশ্যে 4টি প্রদেশকে ভেঙে মোট 8টি তরফে বিভক্ত করেছিলেন।
12 নম্বর প্রশ্ন, ফিরোজাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভীমা নদীর তীরে অবস্থিত। বাহমনি সুলতান তাজাউদ্দিন ফিরোজ শাহ ভীমা নদীর তীরে তার প্রিয় শহর ফিরোজাবাদ প্রতিষ্ঠা করেছিলেন, যা তার সংস্কৃতি ও স্থাপত্যের প্রতি অনুরাগের নিদর্শন। 13, বাহমনি সাম্রাজ্যের ভাঙনের পর দাক্ষিণাত্যে কটি স্বাধীন সুলতান রাজ্যের জন্ম নেয়? 5টি স্বাধীন সুলতান রাজ্যের জন্ম নিয়েছিল। সেগুলি হলো কি কি? বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর, বেরার এবং বিদর। 13 নম্বর প্রশ্ন, মামুদ গাওয়ান কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? পারস্য দেশ থেকে ভারতে এসেছিলেন, অর্থাৎ বর্তমান নাম ইরান। তিনি একজন বণিক হিসাবে পারস্য থেকে ভারতে আসেন এবং পরবর্তী যোগ্যতার ভিত্তিতে বাহমনি দরবারে উচ্চ পদ লাভ করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, বাহমনি দরবারে ডকানি বলতে কাদের বোঝানো হতো? ডকানি বলতে স্থানীয় অভিজাতদের বোঝানো হতো। বাহমনি দরবারে অভিজাতদের মধ্যে দুটি দল ছিল। দাক্ষিণাত্যে বসবাসকারী স্থানীয় বা ভারতীয় মুসলমান অভিজাতদের বলা হতো ডকানি বা দাক্ষিণাত্যের দল। 16 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রধান বন্দর কোনটি ছিল? দাভোল। পশ্চিম উপকূলে অবস্থিত দাভোল ও চৌল ছিল বাহমনি সাম্রাজ্যের প্রধান সামুদ্রিক বন্দর। এই বন্দরগুলির মাধ্যমে পারস্য, আরব এবং মিশরের সাথে বৈদেশিক বাণিজ্য চলত। 17 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যে সুফি আন্দোলন কোন সাম্রাজ্যের আমলে বিকাশ লাভ করেছিল? বাহমনি সাম্রাজ্যের আমলে বিকাশ লাভ করেছিল। বাহমনি সুলতানদের পৃষ্ঠপোষকতায় দাক্ষিণাত্যে সুফি আন্দোলনের ব্যাপক প্রচার ঘটে। বিশেষ করে চিশতি ও কাদেরিয়া সিলসিলার সুফি সন্তরা যেমন গেসু দরাজ ওই সময়ে সক্রিয় ছিল। 18 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জাফর খাঁ কোন বংশের উত্তরসূরি বলে নিজেকে দাবি করতেন? পারসিক বীর বাহমন বংশের উত্তরসূরি বলে দাবি করতেন। তাই তার সিংহাসন আরোহণের সঙ্গে সঙ্গে বংশের নাম দেন বাহমনি সাম্রাজ্য এবং নিজের নাম বা উপাধি নেন বাহমন শাহ। আবার অন্য মত প্রচলিত আছে তিনি নাকি অল্প বয়সে একজন ব্রাহ্মণের কাছ থেকে ভবিষ্যৎবাণী শুনেছিলেন যে তিনি বড় হয়ে রাজা হবেন। তাই অনেক ঐতিহাসিক বলেন যে সেই ব্রাহ্মণের প্রতি কৃতজ্ঞতা জানাতে তার সাম্রাজ্য এবং তার নিজের উপাধি রাখেন বাহমন। 19, তাজাউদ্দিন ফিরোজ শাহ কোন বিষয়ে গভীর আগ্রহী ছিলেন? জ্যোতির্বিজ্ঞান বিষয়ে গভীর আগ্রহী ছিলেন। সুলতান তাজাউদ্দিন ফিরোজ শাহ ছিলেন একজন বহু ভাষাবিদ এবং বিজ্ঞানী। বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহের কারণে তিনি দৌলতাবাদের কাছে একটি মানমন্দির বা পর্যবেক্ষণাগার নির্মাণ করেছিলেন। 20 নম্বর প্রশ্ন, বিজাপুরের আদিল শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইউসুফ আদিল শাহ 1489 খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে বিজাপুরের প্রাদেশিক শাসনকর্তা ইউসুফ আদিল শাহ স্বাধীন আদিল শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। 21 প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের পতনের পর গঠিত ক্ষুদ্রতম রাজ্য কোনটি ছিল? সবথেকে ক্ষুদ্রতম ছিল বিদর। বাহমনি সাম্রাজ্য ভেঙে যে 5টি রাজ্য তৈরি হয়েছিল তার মধ্যে বিদর, যা বারিদ শাহী রাজবংশ দ্বারা শাসিত হতো, সেটা ভূখণ্ড ক্ষমতার দিক থেকে ছিল ক্ষুদ্রতম। 22, বাহমনি সুলতানদের রাষ্ট্রীয় সিলমোহর কোন ভাষার প্রভাব ছিল? ফার্সি ভাষার প্রভাব ছিল। বাহমনি সাম্রাজ্যের দাপ্তরিক ও আদালতের প্রধান ভাষা ছিল ফার্সি, তাই তাদের রাষ্ট্রীয় সিলমোহর ও নথিপত্রে ফার্সি ভাষার স্পষ্ট প্রভাব ছিল। 23, মেহবুব-ই-ইলাহি কার প্রিয় পদবী ছিল? উত্তর, নিজামুদ্দিন আউলিয়ার।
দিল্লির বিখ্যাত চিশতিয়া সুফি সন্ত হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়াকে মেহবুব-ই-ইলাহি বলা হতো, যার অর্থ হল ঈশ্বরের প্রিয় পাত্র। ২৪ নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রধান রপ্তানি পণ্য কোনটি ছিল? সবথেকে প্রধান রপ্তানি পণ্য ছিল সুতি কাপড় ও নীল। বাহমনি রাজ্য থেকে বিদেশে মূলত সুতি ও রেশমি বস্ত্র, নীল, চাল এবং মশলা রপ্তানি করা হতো। অন্যদিকে আরব ও পার্সি থেকে উন্নত মানের ঘোড়া আমদানি করা হতো। ২৪ নম্বর হয়ে গেল। ২৫ নম্বরের প্রশ্ন, আহমদ শাহ বাহমনি সাম্রাজ্যের রাজধানী বিদরকে কি নামে ডাকতেন? মহম্মদাবাদ। উত্তর, মহম্মদাবাদ নামে ডাকতেন। সুলতান আহমদ শাহ যখন ১৪২৪ থেকে ২৫ খ্রিস্টাব্দে গুলবর্গা থেকে বিদরের রাজধানী স্থানান্তরিত করেন, তখন তিনি বিদরের নতুন নামকরণ করেছিলেন মহম্মদাবাদ। ২৬ বাহমনি রাজবংশের শাসকরা নিজেদের কি উপাধিতে ভূষিত করতেন? উত্তর হবে সুলতান হিসাবে ভূষিত করতেন। বাহমনি বংশের শাসকরা মুসলিম সার্বভৌমত্বের প্রতীক হিসাবে সুলতান উপাধি ব্যবহার করতেন এবং নিজেদের স্বাধীন মুসলিম শাসক হিসাবে ঘোষণা করেছিলেন। ২৭ বাহমনি স্থাপত্যের অনন্য নিদর্শন ১৬ খাম্বা মসজিদ কোথায় অবস্থিত? বিদরে অবস্থিত। ১৬ খাম্বা বা ১৬ স্তম্ভ বিশিষ্ট মসজিদটি বাহমনি সাম্রাজ্যের তৎকালীন রাজধানী বিদরের দুর্গ চত্বরে ভেতরে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক প্রাচীন স্থাপত্য। ২৮ নম্বর প্রশ্ন, বাহমনি সেনাবাহিনীতে ঘোড়া কোথা থেকে আমদানি করা হতো? আরব ও পারস্য থেকে ঘোড়া আমদানি করা হতো। সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য বিজয়নগর সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে সুবিধা পাওয়ার জন্য বাহমনি সুলতানরা আরব সাগরীয় বাণিজ্য পথ ব্যবহার করে আরব এবং পারস্য থেকে উৎকৃষ্ট মানের যুদ্ধ ঘোড়া আমদানি করতেন। ২৯ বাহমনি সাম্রাজ্য কত বছর স্থায়ী ছিল? উত্তর, প্রায় ১৮০ বছর স্থায়ী ছিল। ১৫২৭ থেকে ২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল ১৩৪৭ থেকে। ২৭ বা ২৮। এরপরে শূন্যস্থান পূরণ। বাহমনি সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা আগেই পড়ে নিয়েছি, ১৩৪৭। বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল আহসানবাদ, বর্তমান নাম গুলবর্গা। সুলতানি আহমদ শাহ রাজধানী গুলবর্গা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? রাজধানী স্থানান্তর করেছিলেন বিদরে। ৩৩ বাহমনি সাম্রাজ্যের প্রশাসনিক তরফের প্রধানকে কি বলা হতো? তরফদার বলা হতো। ৩৪ বাহমনি সুলতান ওয়ালি বা সাধু নামে পরিচিত ছিলেন কে? ওয়ালি বা সাধু নামে পরিচিত ছিলেন আহমদ শাহ, কারণ সুলতান আহমদ শাহ তার ধার্মিকতা, সুফি সন্তের প্রতি গভীর ভক্তি এবং ন্যায়পরায়ণতার জন্য জনগণের কাছে ওয়ালি, সাধু বা ঈশ্বরের মিত্র নামে পরিচিত ছিলেন। ৩৫ মাহমুদ গাওয়ান বিদরে একটি সমৃদ্ধ ও মাদ্রাসা গড়ে তুলেছিলেন। গ্রন্থাগার ও মাদ্রাসা গড়ে তুলেছিলেন। এই লাইব্রেরিতে বা গ্রন্থাগারে প্রায় ৩,০০০টি অমূল্য হস্তলিখিত পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। ৩৬ বাহমনি সাম্রাজ্যের অর্থমন্ত্রীকে কি বলা হতো? আমির-ই-জুমলা বলা হতো। বাহমনি কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীকে আমির-ই-জুমলা বলা হতো, যিনি রাজ্যের রাজস্ব আদায় ও ব্যয়ের হিসাব রাখতেন। ৩৭ নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর দাক্ষিণাত্যে কটি সুলতানি রাজ্যের উদ্ভব ঘটেছিল? মনে রাখবে ৫টি। তারপরে ৩৮ নম্বর প্রশ্ন, বাহমনি আমলে প্রচলিত মুদ্রাকে কি বলা হতো? টঙ্কা বলা হতো। দিল্লি সুলতানির মতো বাহমনি সাম্রাজ্যের প্রধান স্বর্ণ ও রৌপ্য মুদ্রার নাম ছিল টঙ্কা, তবে বিজয়নগরের সোনার মুদ্রাকে বলা হতো ভারাহা। তাই এখানে কিন্তু মনে রাখবে।
39, বাহমনি দরবারে বিদেশি অভিজাতদের কি বলা হতো? আফাকিক। বিদেশি অভিজাতদের বলা হতো আফাকিক। বাহমনির দরবারে পারস্য, তুরস্ক, আরব প্রভৃতি দেশ থেকে আগত বহিরাগত বা বিদেশি মুসলিম অভিজাতদের আফাকিক বা ঘুরিবান বা ঘুরিবান বলা হতো। 40, বাহমনি সুলতানরা মূলত ড্যাশ ইসলাম ধর্মের অনুসারী ছিলেন? সুন্নি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। বাহমনি রাজবংশের সুলতানরা এবং রাজ্যের অধিকাংশ শাসক শ্রেণী ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, যদি পরবর্তীতে দাক্ষিণাত্যের কিছু রাজ্য যেমন বিজাপুর শিয়া মতবাদের প্রভাব দেখা গিয়েছিল। 41, মাহমুদ গাওয়ানের লেখা পত্র সংকলনটির নাম কি? রিয়াজুল ইনসা। তার লেখা বিভিন্ন চিঠি এবং কূটনৈতিক বার্তার সংকলনটি রিয়াজ-উল-ইনসা নামে পরিচিত, যা তৎকালীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই মাহমুদ গাওয়ান একজন পণ্ডিত ও একদিকে সাহিত্যিক, আবার অন্যদিকে একজন ভালো দক্ষ প্রধানমন্ত্রীও ছিলেন। 42, বাহমনি সাম্রাজ্যে গ্রামীণ শাসককে কি বলা হতো? গ্রামীণ শাসককে বলা হতো প্যাটেল। বাহমনি সাম্রাজ্যের স্থানীয় গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থায় গ্রামের প্রধান বা গ্রামীণ কর্মকর্তাকে বলা হতো প্যাটেল বা মুকাদ্দাম। মুকাদ্দাম। 43 নম্বর প্রশ্ন, বাহমনি সুলতান হুমায়ুন শাহকে প্রজারা জালেম নামে ডাকতো? কি নামে ডাকতো? জালেম নামে ডাকতো, কারণ তিনি প্রচন্ড পরিমাণে নিষ্ঠুরতা ও কঠোর আচরণ করেছিলেন। তার জন্য তাকে ইতিহাসে হুমায়ুন দ্য টাইরেন্ট, হুমায়ুন দ্য টাইরেন্ট বলা হয়। 44, বাহমনি সাম্রাজ্যের সরকারি নথিপত্র সংরক্ষণের দপ্তরকে কি বলা হতো? দারুল-ই-ইনসা। দারুল-ই-ইনসা সরকারি নথিপত্র সংরক্ষণের দপ্তর ছিল, কারণ এইখানে কি কি হতো? সুলতানি আমলে শাসন ব্যবস্থায় রাজকীয় চিঠিপত্র আদান প্রদান, নথিপত্র সংরক্ষণের কেন্দ্রীয় দপ্তর বা সচিবালয় ছিল এটি। ঠিক আছে, তাহলে আমাদের প্রায় 44টা প্রশ্ন বাহমনি সাম্রাজ্য থেকে হয়ে গেল। তোমরা এই প্রশ্নগুলো যদি করো তাহলে পরীক্ষায় এর মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই এই ভিডিওটা বারবার রিপিট করে দেখে নিও, আর আমি যে উত্তরের ব্যাখ্যাগুলো বলছি সেটাও শুনে রেখো মন দিয়ে। ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে বাংলায় ইলিয়াস শাহী এবং হুসেন শাহী বংশ থেকে। এর পরের ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন করাবো। জয় হিন্দ, জয় ভারত।